ঈদে ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে। ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু। শামা ওবায়দের নাম ব্যবহার করে তদবির বন্ধে 2 উপজেলার সতর্কতা জারি। সকাল থেকে মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। ইসরায়েলে ফের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবং আফিফ হৃদয়ের কুৎসিত ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল হার। রান আউট করে মিরাজ কোনো ভুল করেনি বলেছেন মুশতাক আহমেদ। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগে ভাগেই গ্রামের বাড়িতে পাঠাতে অনেকেই স্টেশনে এসেছেন। ঈদের এখনও প্রায় 1 সপ্তাহ বাকি থাকলেও ভোগান্তি এড়াতে আগে ভাগে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। খুলনা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেসের অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, ঈদের সময় সড়ক পথে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকায় তিনি ট্রেনে করে বাড়ি যাচ্ছেন। টিকিট কাটার সময় কিছুটা সমস্যা হয়েছিল, তবে স্টেশনে এসে দেখেছেন ট্রেন আগেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদ যাত্রার শৃঙ্খলা বজায় রাখতে বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রবেশের সময় 2 দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে এবং পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হচ্ছে। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার 24 মার্চের টিকিট পাওয়া যাবে। এছাড়া 25 মার্চের টিকিট 15 মার্চ, 26 মার্চের টিকিট 16 মার্চ, 27 মার্চের টিকিট 17 মার্চ, 28 মার্চের টিকিট 18 মার্চ এবং 29 মার্চের টিকিট 19 মার্চ পাওয়া যাবে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার হাসপাতালে বাবাকে দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ছেলে ইয়াসির আব্বাস। তিনি বলেন, মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা ছড়ালেও বাস্তবে তেমন গুরুতর কিছু ঘটেনি। ইয়াসির আব্বাস জানান, ইফতারের সময় মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ মাথা ব্যথা অনুভব করেন মির্জা আব্বাস। পরে ব্যথা বাড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শুরু করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলেও জানান তিনি। এদিকে মির্জা আব্বাসের খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শামা ওবায়দ ইসলাম তার নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা যেন না নিতে পারে, এই বিষয়ে 2টি উপজেলার সরকারি দপ্তরকে সতর্ক থাকতে লিখিত নির্দেশনা দিয়েছেন। শুক্রবার সরকারি প্যাডে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে, এই ধরনের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। সকল কর্মকর্তা কর্মচারীকে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, কেউ যদি মন্ত্রীর নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এই সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। কেউ যদি আমার নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত 4 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ফলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। ছুটিতে দেশে ফেরার পরে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রবাসীদের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিপি নুরুল হক নূর ভাইয়ের একটি ভ্রাতৃত্বের বন্ধন। প্রথমে আমি যেটা বলি যে এই মধ্যপ্রাচ্যের সংকটের উপরে বা এই যুদ্ধে তো আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট কিংবা আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা শুরু হয়েছে, কখন শেষে আমরা জানি না। তবে সামগ্রিক পরিস্থিতি এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল, এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। সেই দিক থেকে আমরা আশাবাদী যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে, এবং আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইবো এবং এটাই প্রত্যাশা করব যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক। কারণ মিডল ইস্টের সাথে আমাদের শুধু শ্রমবাজার না, আমাদের জ্বালানি, অর্থনীতি, আমাদের বাইলেটারাল সম্পর্কের বাইরেও অনেক ধরনের টাইস রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যেহেতু শ্রমবাজারের বড় একটা অংশ আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, প্রায় 75 লক্ষ আমাদের প্রবাসী শ্রমিক সেখানে আছে। ঢাকা মাগুরা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ডাল মাথায় পড়ে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, অন্যজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম প্রান্ত দত্ত। তিনি শ্রীপুর উপজেলার নাকুল সাহাপাড়ার ভজন দত্তের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহফুজ নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা 250 শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মাগুরা 250 শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকাশ মল্লিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গাড়ি ধোয়ার পরে আমি হলো মাত্র বাজারের থেকে ইন্স্যুরেন্সে বাড়ি দিয়েছি। তারপরে আমার করছে কি, ঠিক আছে, দেখি ওর কাছে তো টাকা নেই, আমি জানি। ও দেখি মার ব্যাগ টুক আসছে, আমার কাছে 500 টাকা আছে। আমি বললাম কি যে তাইলে ফোনে যাবি, ওরা অবজার্ভার করতে টাকা তুই। আমি বললাম তাই এই করে কি আমি টাকা, আমি টাকাটা না দিতাম টাকা তোর বাইরে যায় তো না টাকা। ক্রিটিক্যাল পেশেন্ট আসে, আমি পেশেন্টটা যত দ্রুত সম্ভব দেখতে যাই। যাওয়ার পরে দেখি পেশেন্টটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে এবং খুবই খারাপ। আমরা প্রাথমিক ম্যানেজমেন্টের জন্য পেশেন্টটাকে ভর্তি দিই, কিন্তু তারপরে পেশেন্টটার যথাযথ ট্রিটমেন্ট এবং আরও ভালো ট্রিটমেন্টের জন্য ফরিদপুর মেডিকেলে এটা রেফার করা হয়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে আরও বলা হয়, সকাল 6টায় তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ 87% ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 27.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 7 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 8 মিনিটে।
প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ফের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল উত্তর গ্যালিলি অঞ্চলে এসব হামলার খবর পাওয়া গেছে। টেলিগ্রামের এক পোস্ট অনুসারে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড স্থানীয় সময় ভোর 4:22 উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের কফার গিলাদি, কফার ইউভাল এবং মেটুলার কাছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী লোকজনকে সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানের সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে শুক্রবার সকালে আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল মার্কিন বাহিনীর সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে কিছুটা সহায়তা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি হয়তো তাদেরকে একটু আধটু সাহায্য করছেন। হ্যাঁ, এমনটা হতে পারে। ট্রাম্প আরও জানান, পুতিন হয়তো মনে করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করছে, তাই তার দৃষ্টিকোণ থেকে ইরানকে কিছুটা সমর্থন করা হচ্ছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বৈশ্বিক অন্যান্য শক্তিও এ ধরনের পরিস্থিতি একইভাবে দেখছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে বলা হয়েছে, মস্কো তেহরানকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অবস্থান সংক্রান্ত তথ্য দিয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ জাহাজ ও সামরিক বিমানের সুনির্দিষ্ট অবস্থান। এবারে খেলার খবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে 128 রানের জয় পেয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে 274 রানে অল আউট হয় পাকিস্তান। শুরুটা ভালো হলেও শেষ দিকে দারুণ বোলিংয়ে মাত্র 43 রানে শেষ 7 উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার বোলিংয়ে ম্যাচে ভালোভাবে ফিরে আসে স্বাগতিকরা। জবাবে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 32 ওভারে 243 রান। তবে রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র 15 রানেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এক পর্যায়ে লিটন দাস 33 বলে 41 রান করে কিছুটা আশা জাগালেও তিনি আউট হওয়ার পর ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। শেষ পর্যন্ত 114 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এই জয় 3 ম্যাচের সিরিজে 1-1 ব্যবধানে সমতা ফেরায় পাকিস্তান। ফলে আগামী রোববারের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগার রান আউট। ঘটনা ঘটে 39তম ওভারে। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান মিরাজকে ক্লিক করার চেষ্টা করেন, তবে বল সোজা চলে যায় নন স্ট্রাইক প্রান্তে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পা দিয়ে বল থামান এবং ক্রিজের বাইরে থাকা সালমান আগার আগেই বল ধরেন ও উইকেট ভেঙে দেন। এরপর তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন। মাঠে তখন সালমান ক্ষোভ প্রকাশ করেন এবং বাংলাদেশি ফিল্ডারদের সঙ্গে বিবাদে জড়ান। ম্যাচ শেষে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, মিরাজ কোনো ভুল করেনি। সালমান ক্রিজের বাইরে ছিল, বল তখনও খেলায় ছিল। মিরাজ খেলায় এতটাই ডুবে ছিল যে সুযোগটা নিয়েছে। এখানে দুপক্ষই ভালো মনোভাব পোষণ করছিল, কিন্তু মিরাজ সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদে ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে। ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু। শামা ওবায়দের নাম ব্যবহার করে তদবির বন্ধে 2 উপজেলার সতর্কতা জারি। সকাল থেকে মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া, ইসরায়েলে ফের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবং আফিফ হৃদয়ের কুৎসিত ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল হার, রান আউট করে মিরাজ কোনো ভুল করেননি বলেছেন মুশতাক আহমেদ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।